আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, যেটা কোয়ান্টাম মেকানিক্সে ঢোকার মানে কোয়ান্টাম মেকানিক্স সাবজেক্টে এন্ট্রি করার একদম প্রথম দিককার একটা পার্ট। তো এই শ্রোডিঞ্জার ইকুয়েশন কিভাবে আসছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে 1924-এ ডি ব্রগলি হাইপোথিসিস, যেটা যে কোনো একটি পার্টিকেল যদি সেটা মুভ করছে বা মোশনে আছে তাহলে সেটা ম্যাটার এবং ওয়েভ দুটো ধর্মই থাকতে পারে, যেটাকে আমরা কিছুটা বদলে নিয়ে 1925-এ শ্রোডিঞ্জার একটি বক্তব্য পেশ করছিলেন। সেখানে বললেন যে এনি পার্টিকেল ইন এ মোশন এমিটস এ ওয়েভ, এবং সেই ওয়েভটা কি ধরনের ছিল? স্ট্যান্ডিং ওয়েভ। তো সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে সে যদি একটা ওয়েভ বের করে তাহলে ওয়েভটার কি ধরন হবে, ওয়েভটার যে কোনো একটা ইকুয়েশন থাকবে সেটা কিভাবে আমরা পাবো। তো সেই ওয়েভ ইকুয়েশনের যে একটা 3D রিপ্রেজেন্টেশন সেটাকে মূলত শ্রোডিঞ্জার ইকুয়েশন বলা হয়। তো সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কিভাবে আসছে বা কি কি আছে শ্রোডিঞ্জার ইকুয়েশনে, সেটা সলভ করলে কি পাওয়া যায় সেইটা নিয়ে আলোচনাটা হবে। তো প্রথমে চলে যে ওয়েভ ফাংশনের দিকে। ওয়েভ ফাংশন কি? ওয়েভ ফাংশন ডিনোট করা হয় সাই দিয়ে, গ্রিক লেটার সাই। তো আমরা যেমন আগে বলি যে মেকানিক্স নিয়ে কিছুটা, কোয়ান্টাম মেকানিক্স ব্যাপারটা কি? মেকানিক্স মানে কি? কোনো একটি পার্টিকেল তার মোমেন্টাম হলো, স্পিড হলো, পজিশন, টাইম, স্পিন কি আছে এবং পরে কি হবে সেইটা নির্ধারণ করা হয় মেকানিক্সের মাধ্যমে। ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে বা নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে যেমন ইকুয়েশন যেটা F ইকুয়ালস টু m, a কে আমি লিখব dx স্কয়ার হলো x স্কয়ার। তো এই ইকুয়েশন থেকে আমরা একটা ফাংশন পাবো rt। আচ্ছা স্যার, একটু মিস্টেক আছে, নোটেশনগুলো আমরা ভালোভাবে যদি দিই, নোটেশনগুলো ভালোভাবে দিলে ব্যাপারটা হচ্ছে f ইকুয়ালস টু m d r dt স্কয়ার, d স্কয়ার r বাই dt স্কয়ার। এইখান থেকে মানে এই অংশটা থেকে একটা ফাংশন পাবো। ফাংশনটা কিসের হবে? r p এর ফাংশন হবে। তো এই ফাংশনটা যদি আমরা পেয়ে যাই বা জেনে থাকি তাহলে এইটা থেকে পজিশন, ভেলোসিটি বা স্পিড বলো, টাইম বলো, এদিকে আর কি পাবো? মোমেন্টাম। তো এই বিভিন্ন ধারণাগুলো আমরা পেয়ে যাচ্ছি। এটা কিসের ক্ষেত্রে? ক্লাসিক্যাল বা নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে যখন একটি কোয়ান্টাম পার্টিকেলের বিভিন্ন ধারণা, যদি এই ধারণাগুলোর পজিশন, ভেলোসিটি, টাইম, মোমেন্টাম যদি আমরা জানতে চাই তাহলে সেক্ষেত্রে প্রথমে একটা ফাংশন লাগবে যেটা হচ্ছে ওয়েভ ফাংশন। তো এখানে ওয়েভ ফাংশন নেওয়া হয় সাই দ্বারা ডিনোট করা হয়। সাইকে আমরা লিখি a e টু দি পাওয়ার মাইনাস আইওটা kx মাইনাস ওমেগা t। তো এই সাই জিনিসটা কি বা ওয়েভ ইকুয়েশন কি? তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে ডেসক্রিপশন অফ এ ওয়েভ হুইচ গিভস আস মোমেন্টাম, পজিশন, টাইম, স্পিন অফ এ কোয়ান্টাম পার্টিকেল। হলো এই সাইটা মূলত আসে কোথা থেকে? সেটা কিন্তু আসে শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেটা সেটা সলভ করলে যে ভ্যালুগুলো পাই সেই ভ্যালুগুলোকে আইগেন ভ্যালুস বলা হচ্ছে। সেই আইগেন ভ্যালুস গুলো এর একটি সাই। যাই হোক, আমরা আগে দেখব যে ওয়েভ ফাংশনের প্রপার্টিজ কি হয়। ওয়েভ ফাংশনের প্রপার্টিজ যদি দেখতে যাই তাহলে ওয়েভ ফাংশন শুড বি ফাইনাইট এভরিওয়্যার, ওয়েভ ফাংশন শুড বি সিঙ্গেল ভ্যালুড, দেন a partial differentiation with respect to x, y, z and with respect to time must be finite and single value. Wave function এর যে partial derivative x, y এবং z অর্থাৎ 3D রিপ্রেজেন্টেশন যেহেতু হবে তাহলে x, y, z তিনটে কোঅর্ডিনেটের ক্ষেত্রে সেটা কি হতে হবে? কন্টিনিউয়াস হবে। আর কি ওয়েভ ফাংশন শুড বি স্কয়ার ইন্টিগ্রেবল হতে হবে। তাহলে এই যে ওয়েভ ফাংশন যে ব্যাপারটা আছে, যে একটা ওয়েভ, সেখান থেকে আমরা কিভাবে সেটার নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে যেমন পজিশন, মোমেন্টাম বলো, টাইম বলো বা স্পিড বলো, একদম এক্সাক্ট একটা ধারণা পাওয়া যায়। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এই ওয়েভ ফাংশনের সাহায্যে এক্সাক্ট ধারণা ঠিক পাওয়া যাবে না, কিন্তু
সেটার সম্পর্কে জানা যাবে। তো সেখান থেকে বিভিন্ন তথ্য বেরাবে যেগুলো থেকে আমরা এই ধারণাগুলো পাবো। তাহলে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন যেটা, সেটা প্রমাণ করতে গেলে কিছু অ্যাজাম্পশনে আসতে হয়। কিছু অ্যাজাম্পশন এখানে লেখা আছে চারটে অ্যাজাম্পশন দিয়ে আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটাকে ডিরাইভ করব। তো সেই অ্যাজাম্পশন গুলো দেখার আগে আমাদের কি করতে হবে, কি এই যে ব্যাপারটা আছে, মানে সাই যেটা ওয়েভ ফাংশন, সেইটার কিছু ভ্যালু আমরা আগে থেকে নিয়ে রাখবো বা একটা স্টেট অবধি নিয়ে আসবো, যেগুলোকে আমরা আবার অপারেটরও বলতে পারি। কি কি অপারেটর দেখবো? সেক্ষেত্রে প্রথম অপারেটর যেটা আমরা একটা অপারেটর দেখবো কাইনেটিক এনার্জি অপারেটর, একটা মোমেন্টাম অপারেটর দেখবো, এবং বিভিন্ন অপারেটর থেকে কিছু রেজাল্ট আমরা আগে থেকে বের করে রাখছি। তাহলে প্রথমেই আরেকটা জিনিস করা যেতে পারে কি, পস্টুলেটস এর সাথে সাথে আমরা ভ্যালু গুলো বা যে কাজে অপারেটর গুলো ইউজ করবো সেগুলো আমরা নিতে থাকি। তাহলে প্রথম অ্যাজাম্পশন কি নিচ্ছি, যে কনসিস্টেন্ট উইথ ডি ব্রগলি এন্ড প্ল্যাঙ্ক আইনস্টাইন পস্টুলেটস। ডি ব্রগলির যে পস্টুলেট যে ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই p, এবং আইনস্টাইন প্ল্যাঙ্ক পস্টুলেটে কি আমরা জেনেছিলাম ইজ ইকুয়াল টু h নিই। এগুলোকে কিছুটা মডিফাইড রূপ যদি আমরা নিই, তাহলে দেখা যাবে এখানে এই ওয়েভ ইকুয়েশনটা, ওয়েভ ফাংশনটা থাক, সেখানে E সমান আমরা জানি E সমান h নিউ। ওকে, তাহলে এইবার করব কি, E সমান দুদিকে h বাই 2 পাই ইনটু 2 পাই নিউ করলাম। এই যে এই জিনিসটা, এটাকে ডিনোট করাই h কাট দ্বারা। h কাট ইকুয়ালস টু h বাই 2 পাই। অর্থাৎ E equals to 2 pi nu is denoted by omega, মানে h cut omega, or omega equals to E by h cut। তাহলে E equals to h nu থেকে কি পেলাম, omega equals to E by h cut। তারপরে এইটা গেল কি প্ল্যাঙ্ক আইনস্টাইন পস্টুলেট। তারপরে যেটা আছে মানে তারপরে হচ্ছে ডি ব্রগলি পস্টুলেট। ডি ব্রগলিতে আমরা কি পেয়েছিলাম, তো h বাই p। আর আমরা এই যে ওয়েভ ফাংশনে যে k টা আছে, k টা আমরা কি পড়েছি স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে, k is equal to 2 pi by lambda। এখান থেকে ল্যামডার ভ্যালু বসাবো, k is equal to 2 pi h by p। 2 pi h মানে হচ্ছে 1 by k cut, h cut সরি, so k equals to p by h cut। এই দুটো ভ্যালু আমরা পেলাম। এবং আরেকটা ভ্যালু পেলাম k equals to p by h cut। এই দুটো ভ্যালু পাচ্ছি। তাহলে আমরা যে ওয়েভ ফাংশনটা দেখেছিলাম সেখানে এই দুটো ভ্যালু আমরা পুট করব। কি ওয়েভ ফাংশন কি ছিল, psi equals to a e to the power minus I kx minus omega t। এখানে রিপ্লেস করব মাইনাস i, k এর জায়গায় বসবে p by h cut x minus omega এর জায়গায় বসবে e by h cut t। h cut কমন নিলে a e to the power minus I by h cut px minus et। এখন থেকে ওয়েভ ফাংশন হিসেবে আমরা এই ভ্যালুটা গণ্য করব। এটুকু আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, একটু নোট করে। তাহলে ওয়েভ ফাংশন হিসেবে এইটাকে আমরা নিচ্ছি। তাহলে ওয়েভ ফাংশনটা লিখে নিই। ওয়েভ ফাংশনটা হচ্ছে কি psi equals to a e to the power minus I by h cut ex minus et।
আচ্ছা, এই যে সাইটা আছে, সাইটা আমরা যে ক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা প্রমাণ করব বা ডিরাইভ করব, সেটা হয় কি একটা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে। ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে কি তার মোমেন্টামটা আমাদের এক্স্যাক্টলি জানা থাকবে, তাহলে পজিশনটা কি জানা থাকবে না হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে। আর আমরা কি করব, একটা অ্যাক্সিস বরাবর বের করছি, অর্থাৎ উইথ রেসপেক্ট টু এক্স করছি, সেটাই ওয়াই এবং জেড করলে একটা 3D রিপ্রেজেন্টেশন চলে আসবে। আমরা শুধু এক্স এর ক্ষেত্রে করে দেখাবো, যেটা নরমালি বেশিরভাগ জায়গায় করা থাকে। তো এই যে সাইটা, সাইয়ের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এক্স ফর দ্য পজিশন, আর একটা হচ্ছে টি, টাইম। শ্রোডিঞ্জার ইকুয়েশন মানে মেইনলি দু ধরনের, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। টাইম ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্টে যাওয়া যায়। তো সাইয়ের মধ্যে কি কি ধর্ম আমরা দেখছি, এক্স এবং টি, তাহলে এইভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হবে। সাই এক্স ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার আই বাই এইচ কাট ইনটু টি এক্স মাইনাস ইটি হলো। তাহলে প্রথম উইথ রেসপেক্ট টু এক্স পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। উইথ রেসপেক্ট টু এক্স পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। এই রেজাল্টে আসলাম, সবাই একসাথে 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 করতে হবে গোটা প্রসেসটা। ডাবল ডিফারেন্সিয়েশন করছি। এইটুকু কি পুনরায় এইটা অ্যাকচুয়ালি সাই, তাই তো? তাহলে এখানটায় লেখা যেতে পারে, এইটা আরেকবার আসবে ভ্যালু, আমি একবারে করছি, আরেকবার ভ্যালুটা আসবে, তার মানে সেক্ষেত্রে মাইনাস আই স্কোয়ার পি স্কোয়ার বাই এইচ কাট আসবে। মাইনাস আই স্কোয়ার মানে ওটা হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে সেক্ষেত্রে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে রেজাল্ট আসছে সেটা হচ্ছে, তার একটা মাইনাস থাকবে সামনে, মাইনাস হিসেবে আসবে মাইনাস পি স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার ইন্টু সাই একটা ছিল আর একটা সাই আসবে, সাই স্কোয়ার এইটা আসবে, তাই তো? বা এখানে সাই স্কোয়ার না, শুধু সাই আসবে, এটা ডিফারেন্সিয়েশন, হ্যাঁ ঠিক আছে। বা এখানটায় মাইনাস মাইনাস না, পি স্কোয়ার সাই ইকুয়ালস টু এখানটায় থাকবে মাইনাস এইচ কাট স্কোয়ার ডি স্কোয়ার সাই এক্স টি বাই ডি এক্স স্কোয়ার। এই রেজাল্ট অবধি আসছে কিনা তোমরা চেক করে নাও যে ঠিক আসছে কিনা। তাহলে এইখানটায় একটা জিনিস যদি আমরা দেখি, এইটা কিন্তু একটা অপারেটর, মোমেন্টাম অপারেটর বলা যেতে পারে এটাকে। যাই হোক, এখানে আসলাম এই ভ্যালুটা। তারপরে নেক্সট হচ্ছে এই যে ওয়েভ ফাংশনটা আছে, ওই ফাংশনটাকে এটা পজিশনের রেসপেক্টে, মানে পজিশন বলতে গেলে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হলো, এবার করা হবে টি এর রেসপেক্টে উইথ রেসপেক্ট টু টি, মানে dx dt, dx dt, সরি d psi dt, d psi dt করলে মাইনাস i i এবার আসবে e, এর আগে আরেকটা মাইনাস আছে, প্লাস বাই h কাট ইনটু psi, এই রেজাল্টটা আসবে, তাই তো? এইখান থেকে বের করে নেব e psi equals to minus I h cut d psi del psi del t, del psi del t, এটি আরেকটা ভ্যালু পেলাম। এই দুটো পর্যন্ত আসছে কিনা তোমরা একবার নোট করে নাও বিষয়টা। আচ্ছা, এবার নোট যদি হয়ে গিয়ে থাকে, আচ্ছা একটা জিনিস আমরা যেটা, একটা মিস্টেক তো বলবো না, একটা
ফল্ট হয়েছে সেটা হচ্ছে আমরা যে ওয়েভ ফাংশনটা ধরেছিলাম সেখানে a টু দি পাওয়ার মাইনাস আয়োটা বাই h কাট ধরেছিলাম। তো রেজাল্টে একটা তার জন্য প্রবলেম আসছিল। ওয়েভ ফাংশন আমরা দুভাবে ধরতে পারি, এখানটায় মাইনাস আয়োটার জায়গায় আমরা প্লাস আয়োটা ধরে শ্রোডিঙ্গার ইকুয়েশনে আসবো। তো এই ক্ষেত্রে ফার্স্ট রেজাল্টে কোনো চেঞ্জ হবে না, এটা ঠিকই আছে। আমি ক্যালকুলেশন করতে গিয়ে একটা মানে মিস্টেক মনে হচ্ছিল, যাক এই ক্ষেত্রে এইখানটা একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে ফাইনাল রেজাল্টটা এইরকম ভাবে আসবে। ফাইনাল রেজাল্টটা এখানে আসছে এরকম। তাহলে এই দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, এই দুটো ভ্যালু তাহলে আমরা নোট করে রাখছি, তারপরে দ্বিতীয় অ্যাজাম্পশনে যাওয়া যাবে। এই দুটো ভ্যালু, তাহলে ভ্যালু দুটো কি হলাম, p স্কয়ার phi xt equals to xt psi xt is equal to minus h cut square d square psi xt by dx square একটা ভ্যালু। নেক্সট ভ্যালু e psi xt equals to I h cut d psi xt by delta। এই দুটো ভ্যালু আমরা পেলাম। এরপরে ফার্স্ট অ্যাজাম্পশন যেটা সেটা আমরা নিলাম। এবার সেকেন্ড অ্যাজাম্পশন কি বলছে, যে এনার্জি কনজার্ভ থাকবে, অর্থাৎ টোটাল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস potential energy, kinetic energy plus potential energy, অর্থাৎ E equals to half mv square, যেটাকে কাইনেটিক এনার্জি লেখা হয়, এক্ষেত্রে একটু চেঞ্জ করা হবে, প্লাস v অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা কি হবে x। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি পরের অ্যানসারে এসে বলছি। আর এই হাফ mv স্কয়ার বা কাইনেটিক এনার্জি যেটা কে, কাইনেটিক এনার্জি এখানে p স্কয়ার বাই 2m আকারে লেখা হবে। কারণ হচ্ছে ওখানটায় আগে বলে দিয়েছিলাম হাইজেনবার্গ এখানে যে পজিশনটা আমাদের মোমেন্টামটা আমাদের এক্স্যাক্টলি জানা আছে, তাহলে পজিশনের অসুবিধা হয়, সেই ক্ষেত্রে এখানে p স্কয়ার বাই 2m পজিশনটার ভ্যালু তো বসাতে হবে, পজিশনটা জানি আমরা এক্স্যাক্টলি, ফলে তো আমরা মোমেন্টামটা আমরা এক্স্যাক্টলি জানি, ফলে তো আমরা পজিশনটা আনসার্টেন পজিশনের ব্যাপারে, তাই p স্কয়ার বাই 2m প্লাস v। এবার আমরা সেকেন্ড অ্যাজাম্পশন হলো একবার দেখে নিই রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক রেকর্ড হচ্ছে। তারপরে থার্ড অ্যাজাম্পশন কি, পোটেনশিয়াল এনার্জি যেটা হবে, পোটেনশিয়াল এনার্জিটা কি পজিশন এবং টাইম দুটোর উপরই ভ্যারি করবে। পজিশন আমরা যেহেতু প্রথমে বললাম ফ্রি পার্টিকেলে অনলি একটা এক্স অ্যাক্সিস বরাবর আমরা নিচ্ছি, তার জন্য এক্স এবং টি ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ আমি যেটা এখানে লিখতে যাচ্ছিলাম ভিটা xt আকারে থাকবে, ভিটা xt আকারে থাকবে, and the force acting on the particle is equals to minus d del v by del x অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ পোটেনশিয়াল এনার্জি। এটা হবে থার্ড অ্যাসাম্পশন। তাহলে E equals to আমরা এটা পাচ্ছি, এটাও ছোট্ট করে উপরে সুন্দর করে নোট করে নিচ্ছি। আচ্ছা, তাহলে সুন্দর করে এখানটায় লিখে নেব E সমান p স্কয়ার বাই 2m প্লাস v xt। তাহলে তিনটা অ্যাজাম্পশন নিয়ে নিলাম। এবার 4 নম্বর অ্যাজাম্পশন কি বলছি, ইট মাস্ট বি লিনিয়ার, মানে যেটা আমরা ওয়েভ ফাংশনের প্রপার্টিসেই পড়লাম যে সাই যেটা সেটাকে লিনিয়ার হতে হবে। লিনিয়ার হওয়ার অর্থ যদি আমি সাধারণ ভাষায় বলি যে ওয়েভ ইকুয়েশন যেটা পাবো সেখান থেকে দেখা গেল পেলাম সাই 1 একটা সলিউশন, সাই 2 একটা সলিউশন, তাহলে অবশ্যই সাই ইকুয়ালস টু c1 সাই 1 প্লাস c2 সাই 2 এটাও একটা সলিউশন হতে হবে। যদি এটা না বোঝা যায়, আমি একবার বইয়ের ভাষায় পড়ে বলছি, একবার হালকা করে শুনে নাও। সেটা হচ্ছে
এটা কোনো প্রমোশন না বই, আমার কাছে যে বইটা আছে এই বই থেকে আমি জাস্ট রিডিং করে দিচ্ছি অ্যাজাম্পশন 4 এর যেটা, ইট মাস্ট বি লিনিয়ার ইন psi xt, that is psi 1 and psi 2 are two different solutions to the equation for a given potential energy V. Bracket A, we shall see that partial differentiation have many solutions. Then bracket close, then an arbitrary linear combination of these solutions psi xt equals to c1 psi 1 xt plus c2 psi 2 xt is also a solution. This combination is said to be linear since it involves the first power of psi 1 and psi 2. It is said to be arbitrary since the constant c1 and c2 can have any arbitrary values. This linearity requirements ensures that we shall be able to add together wave functions to produce the constructive and destructive interference that are so characteristics of waves. Interference phenomena are commonplace for electromagnetic waves. All the diffraction patterns of physical optics are understood in terms of the attention of electromagnetic waves. But তাহলে এখানে যেটুকু লাগলাম সেটুকু রিডিং এখানটায় বলে দিলাম, যদি প্রথমে যেভাবে বুঝেছিলাম বোঝা না যায় তাহলে ইট মাস্ট বি লিনিয়ার। তাহলে এই চারটে অ্যাজাম্পশন এখন কমপ্লিট হয়ে গেল। তাহলে এইবার আমরা ঢুকছি যে শ্রোডিঞ্জার ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশনটা একটা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে টাইম ডিপেন্ডেন্ট ভাবে এক্স পজিশন মানে এক্স অ্যাক্সিস বরাবর কি রকম দেখতে লাগে সেই দিকে আসছি। তাহলে এই যে থার্ড ইকুয়েশন যেটা পেয়েছিলাম p equals to p square by 2m plus vxt, সেটার দুই দিকে psi দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি রকম দেখতে লাগবে psi xt দিয়ে e psi xt equals to p square psi xt by 2m plus vxt psi xt। আচ্ছা, এইবার হয়তো দেখে আমরা বুঝতেই পাচ্ছি যে কোন কোন ভ্যালুগুলো রিপ্লেস করতে হবে। তাহলে সেই ভ্যালুগুলো রিপ্লেস করে দিই। এই পার্টটা এবার লেফট হ্যান্ড সাইডে লিখবো, এই সাইড পার্টটা রাইট হ্যান্ড সাইডে লিখবো। তাহলে এইখানটায় এইভাবে লিখলে কি হবে, p স্কয়ার psi by 2m minus h cut square by 2m d square psi xt by dx square plus vxt psi xt equals to e psi এর এখানটায় থাকবে হচ্ছে I h cut d psi xt by dx, and this is finally the Schrodinger equation for a free particle in x axis. এটা হচ্ছে Schrodinger equation। তাহলে এইভাবে আমরা Schrodinger equationটা কিছু assumptions এর মাধ্যমে ডিরাইভ করলাম। আর এই যে 3D রিপ্রেজেন্টেশনের কথা বলা হয়েছে এখানটায়, এক্ষেত্রে যদি আমরা y এবং z এর ক্ষেত্রে এইভাবে তিনটে ভ্যালু পাই, তারপরে সেখান থেকে যে ফাইনাল ইকুয়েশনে পৌঁছাবো সেইটা হবে 3D রিপ্রেজেন্টেশন। আর এইটা সলিউশনের মাধ্যমে বিভিন্ন psi এর মান পাবো, সেই psi এর মানগুলো একটাকে আইগেন ভ্যালুস বলা হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা যদি আমরা রিপ্রেজেন্টেশন একভাবে করা হয় শ্রোডিঞ্জার ইকুয়েশনকে, যেটাকে হ্যামিল্টনিয়ান অপারেটর এবং ল্যাপ্লাসিয়ান অপারেটর দুটো বলা হচ্ছে, তো সেটা আমরা ছোট করে যদি আমরা লিখি, তাহলে এই পার্টটা থেকেই আমি লিখে দিচ্ছি একবারে ডাইরেক্ট, তোমরা খাতায় একবার মানে ডিরাইভ করে দেখতে পারো যে ঠিকঠাক হচ্ছে কিনা। সেটা হচ্ছে মাইনাস h cut by 2m d square psi by dx d square psi by dy d square psi by dz square equals to এখানটায় এই পার্টটা e psi আকারে রাখা হবে, e
মাইনাস ভি সাই এক্স ওয়াই জেড এইভাবে রাখা হচ্ছে। তারপরে এইখান থেকে আমরা যদি করি মাইনাস এইচ স্কয়ার বাই 2m, এখান থেকে সাইটা তুলবো এক্স ওয়াই জেড, তারপরে বাকি যে পার্টটা থাকবে বাকি পার্টটা এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। বাকি পার্টটাকে এইভাবে ডিনোট করা হবে। ওকে, মাইনাস ই মাইনাস ভি সাই এক্স ওয়াই জেড, সাই এক্স ওয়াই জেড হবে। তাহলে যদি ভালো করে লিখি, ভালোভাবে লিখলে মাইনাস এইচ স্কয়ার বাই 2m সাই এক্স ওয়াই জেড, সাই এক্স ওয়াই জেড ল্যাপ্লাসিয়ান অপারেটর ইকুয়ালস টু ই মাইনাস ভি সাই এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এটা ল্যাপ্লাসিয়ান অপারেটরের মাধ্যমে এত এইভাবে ল্যাপ্লাসিয়ান অপারেটর অবধি যেতে হবে না। আমরা যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটায় পৌঁছালাম সেখানটায় ছিল কি মাইনাস এইচ কাট বাই এইচ কাট স্কয়ার বাই 2m ডি স্কয়ার সাই এক্স টি বাই ডি এক্স স্কয়ার প্লাস ভি সাই এক্স টি ইকুয়ালস টু কি ছিল আই এইচ কাট into d psi xt by dt. This is the time dependent, ঠিক আছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এখান থেকে নেক্সট ভিডিওতে আসবে যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কিভাবে পাবো সেটা আসবে। তাছাড়াও সেখানে আরো বিভিন্ন ছোট ছোট তথ্য থাকবে। তারপরে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কমপ্লিটলি ওইভাবে কমপ্লিট হবে আর কি। এটা ফার্স্ট পার্ট থাকলো, সেকেন্ড পার্টটা ছোট হবে কিছুটা এটা থেকে, সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেখানে আমরা ডিরাইভ করবো। তাহলে এই অবধি থাকলো, থ্যাংক ইউ। সরি থ্যাংক ইউ না বলতে হয় জয় গুরু, জয়।